আমার মায়ের খুব শখ ছিল তার প্রথম সন্তান হবে ছেলে, কিন্তু মায়ের সেই শখ পূরণ না করেই আমি মেয়ে হিসেবে জন্ম নিলাম তার প্রথম সন্তান হিসেবে। আমার প্রতি মায়ের কোনো টান ছিল না, না ভালোবাসা ছিল, না মায়া না ঘৃণা। রাস্তায় হঠাৎ অপরিচিত মানুষের সাথে হঠাৎই পরিচিত হয়ে কথা বলার পরে যার যার গন্তব্যে যেভাবে ফিরে যায়, ঠিক মায়ের সাথে আমার সম্পর্কটা সেরকমই ছিল। তবে আমার পরে আরও দুই ভাই বোন হয়েছে, তারা কিন্তু ঠিকই মায়ের ভালোবাসা পেয়েছে। মা সবসময় আমাকে অবহেলার দৃষ্টিতে দেখতো। আমার সাথে মায়ের আচরণটা একেবারে অজানার মতো লাগতো। আমি সবসময় আমার মাকে চিনতে পারতাম না। আমার সবসময় মনে হতো যে আমার মা কি আদৌ আমার মা নাকি অন্য কিছু, এমনটাই মনে হতো। কারণ মায়ের ভালোবাসা আমার জন্য কখনোই ছিল না। মাঝখানে বাবা মারা গিয়েছেন। আমার বয়স যখন 17 বছর, একদিন মা এসে আমার পাশে বসলেন, একটি হাত ধরে নরম স্বরেই বললেন, তোর বাবা বেঁচে নেই, তোর ছোট ছোট ভাই বোনদের কি হবে? তাদের ভবিষ্যতের অন্ধকার এখন সামনে, এখন তোকেই দায়িত্ব নিতে হবে তোর ভাই বোনদের। তোর মামারা মিলে তোর বিয়ে ঠিক করেছে, পাত্রের প্রচুর টাকা পয়সা আছে, বিয়েটা হয়ে গেলে আর তোর ভাই বোনের কোনো সমস্যা হবে না, একটা তো গতি হবে। আমি চাই তুই এই বিয়েটা কর। অবশ্য পাত্রের বয়স একটু বেশি, ওসব কিছু না, পুরুষ মানুষের বয়স দেখতে নেই, তাদের অর্থের সংখ্যাটাই আসল। মায়ের কথা শুনে নিজেকে খুব অসহায় লাগলো, অবাকও হলাম। মেয়ে সন্তান বলে যে মা এতদিন যাবৎ আমাকে অবহেলা অনাদর করে আসছে, আজ কিনা সেই মায়ের কথায় আমাকে ভাই বোনের ভবিষ্যৎ দেখতে হবে। সমস্ত শখ আহ্লাদ ছেড়ে নিজেকে দ্বিগুণ বয়সী লোকটার সাথেই বিয়ে দিতে হবে। আমি সত্যিই অসহায়, যাওয়ার মতো জায়গা নেই আমার, বোঝার মতো মানুষ নেই। কোথায় যাব, কে আশ্রয় দেবে আমাকে, কোথায় থাকবো? মানুষের নিন্দা সহ্য করে মায়ের 40 বছরের একজন বয়স্ক লোককে আমি বিয়ে করলাম। আমার মতামতের কোনো দাম নেই। এই বিয়ের পর লজ্জায় বান্ধবীদের সাথে আর যোগাযোগ করতে পারিনি, কিংবা আশেপাশের মানুষের ঘরে আর যেতে পারিনি। বাড়িতেও আসতে আমার মন চাইতো না। পাড়া মহল্লা সবাই নানানভাবে বিব্রতকর প্রশ্ন করতে শুরু করলো, আমার যে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। আমি কেমন আছি, কি হয়েছে আমার সাথে, এগুলো কেউ জানে না। শুধু জানে আমি একটা লোভী মেয়ে, তাই দ্বিগুণ বয়সী লোকটাকে বিয়ে করেছি। কেউ যদি এই প্রশ্ন আমার মাকে করতো, তবে তিনি বলতেন, মেয়ে সুখের জন্য এমন করেছি। সত্যি কি আমি সুখী ছিলাম? এমন জীবন তো কখনোই আমি চাইনি। বিয়ের পরে বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা সুবিধার মানুষ নয়। আমি আসার পরেই শাশুড়ি কাজের মেয়েকে বিদায় করে দিয়েছে। তারা প্রচুর কৃপণ ও লোভী, তাদের সব কিছু থেকেও আশা করতে আমি যেন বাপের বাড়ি থেকে নিয়ে আসি। এদিকে আমার মাও রীতিমতো চাপ সৃষ্টি করলেন, এত বড় পরিবার, এরা কি হাত খরচ দেয় না তোকে? আমি নাকি হাত খরচের কথা বলে টাকা নিয়ে তাদেরকে দিব। শাশুড়ি প্রতিনিয়তই খোঁটা দেওয়া শুরু করলো, বাপের বাড়ি থেকে কি এনেছো? ও বাপ তো বেঁচেই নেই। যারা এই আপদ গুছিয়ে দিয়েছে তারা এখন কোথায়, কেন খোঁজ নিচ্ছে না মেয়েটা? নিত্যদিনই দুদিকের দেওয়া মানসিক চাপ আর সহ্য করতে পারলাম না। আমার মাও বুঝলেন এরা কিছুতেই এক পয়সাও দাম দেবে না। তাই ওনার শেষ ভরসা ছিল আমার কাবিনের 5 লক্ষ টাকা। উঠে পড়ে লাগলেন ডিভোর্সের জন্য। শ্বশুরবাড়ির লোকেরা আবার ডিভোর্স চায় না, কাবিনের টাকা দিয়ে খরচ করার মতো মানুষ তারা নয়। মা আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে জিডি করলেন। বিয়ের মতো ডিভোর্সটাও আমি চাইনি, কিন্তু আমার ডিভোর্স হলো। নিজেকে কেমন জানি কাদামাটির খেলনা মনে হচ্ছিল আমার, যা খুব যত্নে করে আবার সহজেই ভেঙে যায়। কাবিনের সম্পূর্ণ টাকা মা নিজের বাইকে দিয়ে বিদেশ পাঠালেন। তিনি ভেবেছেন মামা তাকে দেখবে, পরবর্তী টাকা ফেরত দিবে, কিন্তু মামা পরে ওই টাকা নেওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। আমার তখন টাকা নিয়ে বাবার মতো অবস্থা ছিল না। আমি শুধু একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজেছি। বুকের ভিতরে সমস্ত যন্ত্রণা দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে উফরে ফেলতে চেয়েছি। ডিভোর্সের পরে জীবন আরও অসহনীয় যন্ত্রণা হয়ে দাঁড়ালো। মা আগের থেকেও খুব বাজে আচরণ করতে শুরু করলো। সামান্য ত্রুটি হলে ডিভোর্স নিয়ে কুৎসিত কথা বলতো, যেন আমার ইচ্ছাতেই ডিভোর্স হয়েছে, আমার ইচ্ছাতেই বিয়ে হয়েছে। আমি ওই মানুষগুলোকে কন্ট্রোল করতে পারিনি। প্রতিনিয়তই আমাকে অভিশাপ দিতেন। আর সমাজ তো আছেই, ঘরটাই আমার জন্য নরক হয়ে উঠলো। আমি তখন গার্মেন্টসে কাজ নিলাম, আমার টাকা সংসার চলছিল। তবুও মায়ের ক্ষিপ্ততার শেষ নেই। অসময়ে সময়টুকু আমি কাজে লাগাতাম। কিভাবে 2টি টাকা বেশি উপার্জন করব তা ভেবে রাতে ঘুম হতো না। দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। এই 6 বছরে বিয়ের কয়েকটি সম্বন্ধ এসেছিল, কিন্তু মন সায় দেয়নি। মা অনেক রুড আচরণ করতেন, আমাকে আমার মতো করে সরাতে পারেনি। অতীতের তিক্ততা কাটিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। এত কিছুর পরেও আমি মায়ের নিকট ভালো মেয়ে ছিলাম না। আমার বোন বিয়ের পরেই তাদের সকল চাহিদা আমাকেই মেটাতে হতো। তাদের কি লাগবে না লাগবে হাজারটা ফরমাইশ শুনেও আমি তাদের ভালো করতে পারিনি। আমার ভাই সবার ছোট, অতি আদরের বাদর হয়েছে, প্রচণ্ড জেদি, একরোখা, কোনো কাজ করতে চায় না। দিন যত যাচ্ছে জীবন ততই বিষাক্ত হচ্ছে। একটা সময় পর মনে হলো, কাদের জন্য এসব করছি আমি, কি লাভ তাদের? তারা যদি নিজের ভালোটা বুঝতে পারে, তবে আমি কেন না, কেন নিজেকে তাদের জন্য শেষ করব? প্রথমবারের মতো মনে হলো এদের থেকে আমাকে দূরে যেতে হবে, খুব দ্রুত এবং অনেক দূরে যেতে হবে। এর মধ্যে ভালো একটা পরিবার থেকে বিয়ে
বিয়ের প্রস্তাব এলো। তারা মধ্যবিত্ত দেখে মা রাজি হলেন না, কিন্তু আমি মতামত দিয়ে দিলাম। পাত্রের 3 বছরের একটা মেয়ে আছে, ওনার স্ত্রী মারা গেছেন। আমার এখানে বিয়েটা হলো। আমার মায়ের আচরণের পর পৃথিবীর আর কারো মায়ের প্রতি ভরসা জন্মেনি। শাশুড়ির আচরণ নিয়েও কখনো উৎকণ্ঠা তৈরি হয়নি। আমি ধরেই নিয়েছিলাম, যেখানে আমার নিজের মায়ের কাছেই আমি ফেলনা, সেখানে অন্যের মা কিভাবে আর আমাকে বুকে টেনে নেবে। কিন্তু এই ধারণা ভেঙে দিলেন আমার বর্তমান শাশুড়ি। ভালো কিছু রান্না হলে সবচেয়ে ভালো অংশটুকু আমার জন্য তুলে রাখেন। সবার হবে কি না হবে না এই আশঙ্কা দেখা গেলে প্রথমে আমার জন্য বেড়ে রাখেন। আমার মনে আছে, একবার আমাদের বাড়িতে একটা উপলক্ষে অনেক অতিথি ছিলেন। আমি ইলিশ মাছের এক টুকরো পাতে নিয়েছিলাম। তখনই মা ওটা রেখে দিলেন আমার প্লেট থেকে। এখনও অনেকের খাবার বাকি এ কথা বলে, কিন্তু পরে অনেক খাবার নষ্ট হয়েছিল, আমি খেতে পারিনি। আর আজ ঘরের ইলিশ মাছ আনা হলে আমার শাশুড়ি সবচেয়ে বড় টুকরো আমার জন্য রেখে দেন। নিজের মায়ের থেকে ততটুকু আদর পাইনি যতটুকু আদর আমার শাশুড়ি থেকে পেয়েছি। আমার স্বামী খুব সহজ সরল, অমায়িক, দায়িত্বশীল। যদিও ওনার ইনকাম তেমন একটা বেশি না, তবুও সবসময় আমার মায়ের খেয়াল রাখেন, প্রতি মাসে ওষুধের খরচ পাঠান এবং আমাদের সাথে পরামর্শ করে মায়ের দেখাশোনার জন্য একজন মহিলা রাখেন। এখনও আমার মায়ের মধ্যে সন্তুষ্টতা নেই। আমার স্বামীর দেওয়া দেখে ভাবেন প্রচুর টাকার মালিক আমার স্বামী, তাই 2 দিন পর পর নানা বাহানায় টাকা চান। আমি হাঁপিয়ে উঠেছি, স্বামীকে বারণ করেছি আর যেন টাকা না দেয়, কিন্তু উনি আরও উল্টা আমাকে ইতিবাচক কথা বোঝান। বাপের বাড়ি একদমই যেতে ইচ্ছে হয় না, মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করলেও বলতে পারতাম না। এত বৃতৃষ্ণার পরেও মায়ের জন্য আমার মনের কোণে গভীর টান ছিল। শেষ বয়সে মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। বয়সের চাপ, স্পষ্টমান, হাঁটাচলা করতে পারে না, খাওয়া ঘুম সবই তার সীমাবদ্ধ হয়ে গেছে। মায়ের আদরের ছেলেটা তখন লাপাত্তা হয়ে গেছে। তিনি একটু একটু করে টাকা জমিয়ে সেগুলো ছেলেকে দিয়েছিলেন। বাড়িটা আমার কোন দেশে জানি চলে গেছে। ছেলের চিন্তায় মা আরও ভেঙে পড়লেন। আমি সে সময়ে প্রায় বাড়িতেই যেতাম। হসপিটালের কেবিনে বসে মায়ের হাত ধরে বলেছিলাম, আমার সাথে কেন এমনটা করলে মা? কেন তুমি আমাকে একটুও আদর করলে না? বিশ্বাস করো, আমি তোমার কাছে কিছুই চাইনি, শুধু তোমার অল্পখানি মমতা চেয়েছিলাম। তোমার ভালো মেয়ে হতে চেয়েছিলাম, পারিনি মা, ক্ষমা করে দিও। মায়ের চোখ থেকে তখন পানি পড়ছিল। অস্পষ্ট স্বরে বলেছিলেন, তোর ভাইটা গেল কই? ওর একটু খোঁজ নিতে পারবি? এর অনেকদিন পরে ভাইয়ের খোঁজ মিলল। জীবন যাচ্ছে ঠিক আগের মতো। মায়ের একটু আদরের জন্য আমার ভিতরটা শূন্য মরুভূমির ন্যায়। প্রায় স্বপ্ন দেখি, এই তো মা আমার শক্ত করে ধরে আছেন। আমার মা মাথায় হাত বোলাচ্ছেন, কি সুন্দর স্নিগ্ধ হাসিতে আমার সাথে গল্প করছেন। রক্তের টান, অনেক গভীর টান, শত অবহেলা, অনাদর, তিক্ততার পরেও মুছে ফেলা যায় না। তবুও মনের কোণে একটু আশা জেগে থাকে। অবচেতন মনে তবুও অপেক্ষা করি একটু ভালোবাসার জন্য। এটা একটা আপু লিখেছেন। এই গল্পটা বাস্তব গল্প অবলম্বনেই লিখেছেন। বাট বিশ্বাস করতে কষ্ট হয় না যে আপন মাও কি এরকম হয়? আসলেই হয়। পৃথিবীতে অনেক রকমের মা আছে, অনেক রকমের সন্তান আছে, যেগুলার স্টোরি শুনলে মনে হবে যে আসলে এগুলা কখনো আপন মা। কোনো মা কি পারে সন্তানের সাথে এরকম করতে? মায়ের চোখে সন্তান সমান, কিন্তু আমাদের সমাজে মায়ের চোখে সন্তানেরও হয়তোবা অনেক রকম আছে, অনেক ভাগ আছে। মারা হয়তোবা অনেক মেয়েদেরকে বেশি ভালোবাসে কিংবা ছেলেদেরকে বেশি ভালোবাসে। আমি অনেক গল্প পড়ার খাতিরে আমার সৌভাগ্য হয়েছে হাজার হাজার গল্প পড়ার। আমি দেখেছি অনেক মারাই তার মেয়েকে একদমই সহ্য করতে পারে না কিংবা ছেলেকে সহ্য করতে পারে না। কিন্তু আমরা সন্তানরা আসলেই চাই যে মা বাবার কাছে একটু ভালোবাসা, একটু আদর। এই গল্পটা লিখেছেন কে আমি জানি না, তবে সামিহা জান্নাত নামে একটা আপুর নাম এখানে উল্লেখ আছে, হয়তো আপুটাই লিখেছেন। যাই হোক আপু, আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। গল্পই বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা থেকেই গল্প হয়। এই গল্পটা বাস্তব ছিল।